আজকে ঘটনা বলতে আমার এক ক্লায়েন্টেরই ঘটনা। এবার এতদিন আমি যে সমস্ত ঘটনাগুলো শুনিয়েছি যে কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে, মানে কোনো নেগেটিভ এন্টিটির দ্বারা, নিয়ে তারপর সেই জায়গাটা থেকে কিভাবে তাদেরকে বিপন্মুক্ত করলাম, এটাও খানিকটা তাই। কিন্তু এই ঘটনাটার মাধ্যমে বেশ কিছু নতুন নতুন তথ্য আজকে উঠে আসবে, যেটা মানে আমি অন্তত বলতে পারি যে ইউটিএসের যে সমস্ত দর্শকবৃন্দ, তারা এর আগে হয়তোবা কোথাও শোনেনি, মানে অন্তত বাংলা পডকাস্টে তো শোনেইনি, এইটুকু আমি দাবি করতে পারি। জন্মাষ্টমী স্পেশাল অফার 14ই আগস্ট থেকে 21শে আগস্ট অবধি চলছে অর্ডার আকশায় জন্মাষ্টমী স্পেশাল অফার, যেখানে আছে যে কোনো ক্রিস্টালের ওপর ফ্ল্যাট 100 রুপিস অফ। তার জন্য একটি কুপন কোড আছে UTS 100, এটি অ্যাপ্লাই করবেন আর পেয়ে যাবেন 100 রুপিস অফ। আপনারা যেমনি জানেন এই মানি ম্যাগনেট এটি অলরেডি অনেক মানুষ কিনেছে, যাতে আপনি পাচ্ছেন অপরচুনিটি, গুড লাক, ওয়েলথ, শার্প মাইন্ড, কাজ করার জন্য কনফিডেন্ট, লাইফে স্টেবিলিটি অ্যান্ড স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি থেকে মুক্তি। এটির ওপরও এটির প্রাইস হচ্ছে 797, বাট আপনি যদি UTS 100 কুপন কোডটি ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 697-এ। আর হ্যাঁ, অনেকেই একটা কথা বলছে যে এটি রিচার্জের জন্য কি লাগবে। এটি রিচার্জের জন্য ফুল মুন নাইটে, অর্থাৎ পূর্ণিমার দিন আপনি রাত্রিবেলা চাঁদের আলোতে এটি রিচার্জ করতে পারেন, অথবা আপনি আমাদের কাছ থেকে সেলেনাইট প্লেটও কিনতে পারেন, যেটির ওপরও কিন্তু অফার চলছে। আরেকটি বিষয় বলে দিই, এই মানি ম্যাগনেট এবং সেলেনাইট প্লেটের একটি কম্বো আছে যেটির প্রাইস 995, বাট আপনি যদি 14ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে কেনেন তাহলে আপনি তাতেও পাবেন 100 টাকা পর্যন্ত অফ। হ্যাঁ, অবশ্যই UTS 100 এই কুপন কোডটা অবশ্যই ইউজ করবেন। থ্যাংক ইউ। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তা এবার আগে আমি একটু ঘটনাটা বলি, নিয়ে তারপরে আমি ধীরে ধীরে মেন ব্যাপারটাতে প্রবেশ করব। আচ্ছা, ঘটনাটা বলতে বেশ কয়েক মাস আগে আমাকে এক ভদ্রলোক ফোন করেন। ফোন করে আমাকে বলেন যে তিনি ওনার মেয়ের ব্যাপারে প্রচণ্ড রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এবার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা মানে কীরকম, মেয়ের যে সমস্ত নর্মাল বিহেভিয়ারগুলো, সেই বিহেভিয়ারগুলো পাল্টে যাচ্ছে। প্রচণ্ড মেধাবী ছাত্রী, কিন্তু ইদানিং ওর পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে, কলেজে ঠিকমতো যাচ্ছে না, কোচিং ক্লাসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করছে না, বাড়িতে বেশিরভাগ সময় থাকছে, ঘুমিয়ে কাটাচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে চেহারায় একটা পরিবর্তন। মানে আগে একটুখানি হেলদি চেহারা ছিল, মানে মোটা সোটা বললে ভুল হবে, তাও একটা অ্যাভারেজ একটা চেহারা ছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে দিনে দিনে প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে চোখের তলায় একটা ডার্ক সার্কেল, মানে কালির মতো পড়ছে, কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতাগুলো হারিয়ে যাচ্ছে দিনে দিনে। যখনই ওর সাথে কেউ কথা বলতে চাইছে, বিশেষ করে বাড়ির লোকেরা, তখনও প্রচণ্ড রকম খিটখিট করছে, কারোর সাথে কথা বলছে না, মাঝে মধ্যে ভায়োলেন্ট হয়ে উঠছে, এরকম নানান রকম ব্যাপার ঘটছে। তা এই ব্যাপারটা কেন হচ্ছে, কি কি কারণে হচ্ছে, কাউন্সেলিং করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো রকম কিছু লাভ হচ্ছে না। তা কি কারণে এগুলো হচ্ছে সেইটা জানার জন্য একদিন উনি আমার সঙ্গে দেখা করতে চান। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার চেম্বারে আসুন। উনি উত্তর কলকাতায় বাসিন্দা। তা আমার চেম্বারে একদিন আসুন, এসে কথা বলুন, এবং আপনার মেয়েকে পারলে একটু সঙ্গে করে নিয়ে আসবেন, এবং ওর বার্থ ডিটেলসগুলো আমার কিন্তু লাগবে। এইবার নির্ধারিত দিনে ভদ্রলোক ওনার ওয়াইফ এবং মেয়েকে সঙ্গে নিয়ে এসছে। এইবার যখন এসছে তখন আমি দেখেই বুঝতে পারছি যে মেয়েটার মধ্যে কিছু অ্যাবনর্মালিটি রয়েছে। তখন ওনারা যেই সময়টা এসছেন তখন অলরেডি আমার একজন ক্লায়েন্ট ছিলেন চেম্বারে। তা ওনাদেরকে আমি বসতে বললাম বাইরে, কিন্তু যখন ওরা এসে বসছে, আমি দরজাটা যখন খুলে দিচ্ছি তখনই আমি দেখে বুঝেছি যে মেয়েটার মধ্যে কিছু প্রবলেম রয়েছে। মেয়েটা ঘন ঘন আমার দিকে তাকাচ্ছে এবং খুব সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ওনারা যখন আমার ওই জায়গাটায় এসে ঢুকলেন যেখানে অন্যান্য ক্লায়েন্টরা বসে অপেক্ষা করে, তখন চারদিকে একটা ভ্যাপসা গন্ধ মতো একটা ছড়িয়ে গেল। মানে একটু দুর্গন্ধই বলতে পারো, চারদিকে কিন্তু ছড়িয়ে গেছে। ভাগ্য ভালো তখন অন্য কোনো ক্লায়েন্ট ছিল না, একটু দুপুরের দিকে এসেছিলেন ওনারা,
মানে ওনারাই ছিলেন আমার শেষ ক্লায়েন্ট। তা অন্য ক্লায়েন্টরা থাকলে তাদের কিন্তু একটু প্রবলেমই হতো ওই গন্ধতে। তো যাই হোক, তা আমার চেম্বারে যিনি বসেছিলেন তাকে আমি তার কাজটা আমি কমপ্লিট করে তারপরে ওনাদেরকে ডাকলাম। ওনাদেরকে ডাকার পর মেয়েটার থেকে যা যা রিকোয়ার্ড ইনফরমেশন, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সব কিছু আমি কালেক্ট করলাম, করে আমি সফটওয়্যারে সেটাকে এন্ট্রি করলাম। করে আমি দেখতে পাচ্ছি যে ওর যে এই অ্যাট প্রেজেন্ট দশা, অন্তর্দশা যেটা চলছে সেইটা একটুখানি নেগেটিভ। বিশেষ করে অন্তর্দশাটা ওর চলছে হচ্ছে কেতু, এবং সেটা মোটামুটি আরও 8-9 মাস এখনও বাকি আছে। এবং কেতুর অন্তর্দশাতে কেতু যে সমস্ত প্ল্যানেট বলো বা যে সমস্ত হাউস বলো সিগনিফাই করছে, সেটা নির্দেশ করছে এই জিনিসটাকেই যে এই পিরিয়ডটার মধ্যে এর জীবনে নানান রকমের রহস্যজনক কিছু ঘটনা ঘটতে পারে। এবং সেগুলো একটু মানে কি বলবো, রহস্যজনক ঘটনা, রহস্য ব্যাপারটাকে আমরা নির্দেশ করি হচ্ছে আমাদের জন্মছকের 8th হাউস থেকে। এবার 8th হাউস এসছে, 12th হাউস এসছে, এরকম নানান রকম ম্যালিফিক হাউসগুলো চলে এসছে, যেটা কিন্তু একটা মিস্ট্রি সেটাকেও ইন্ডিকেট করছে। আবার শরীর খারাপ হয়ে যাওয়া সেটাকেও ইন্ডিকেট করছে। আমি যদি পড়াশোনার দিক দিয়ে দেখি তাহলে সেটাতেও একটা অসফলতা, এরকম ব্যাপারগুলোকে নির্দেশ করছে। তা আমি এগুলো প্রত্যেকটাই ওনাদেরকে বললাম। তা তখন স্বাভাবিকভাবেই যা হয়, মা এবং বাবা দুজনেই জানতে চাইছেন যে এর কোনো রেমেডি হয় কি না, এর মানে কী রেমেডি আছে, কী সলিউশন আছে। তা আমি সলিউশনের ব্যাপারটা বলতে যাব, তখন ওই মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার বেশ কিছু কথা বলার আছে। আমাকে বলছে আমি এটা একান্তে আপনার সঙ্গে বলতে চাই, আমি চাই না যে আমার মা বা বাবা কেউ এখানে থাকুক। এবার মা বাবা তখন বাইরে বেরিয়ে গেছেন। এইবার মেয়েটা আমাকে একটা ঘটনা শেয়ার করছে যে ওর সঙ্গে যে এই ব্যাপারটা হচ্ছে এটা কেন হচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে তুমি বলো। অল্প বয়সী মেয়ে, জাস্ট মানে সেকেন্ড ইয়ারে পড়ে। তা মেয়েটা বলছে যে স্কুল কমপ্লিট করে ও যখন কলেজে ওঠে, তখন কলেজে ওদের বন্ধুদের একটা গ্রুপ তৈরি হয়। এবার মেয়েটা আর্টস নিয়ে মানে হিউম্যানিটিজের স্টুডেন্ট ছিল, হিস্ট্রি স্টুডেন্ট ছিল। তা এবার একটা বন্ধুদের গ্রুপ তৈরি হয়। এবার কলেজের বন্ধুবান্ধব যেমন হয় আর কি, ক্লাসও করা হচ্ছে, কোচিংয়েও যাওয়া হচ্ছে, তার সাথে আনন্দ ফুর্তি, সিনেমা, বিনোদন, নানান রকমের ব্যাপারই হচ্ছে। এই করতে করতে একটা বছর পেরোনোর পর ওই বন্ধুদের গ্রুপের মধ্যে থেকে রাজীব বলে একটা ছেলে, যার এই মেয়েটাকে ভালো লেগে যায়। এই মেয়েটার নাম হচ্ছে সানন্দা। এবার ভালো লেগে যায় মানে একটু বেশি মেলামেশা, মানে ওর বিভিন্ন রকমের আকার ইঙ্গিত, হ্যাঁ, বিভিন্ন রকমের মেসেজের যে ভাষাগুলো, সেইগুলোতে সানন্দা অনেক দিন আগেই বুঝে যায় যে এই ছেলেটা ওর প্রতি আকৃষ্ট। তারপরে একটা সার্টেন একটা দিনে ছেলেটা ওকে প্রপোজ করে। এবার সানন্দা স্বাভাবিকভাবে যা হয় আর কি, মানে প্রপোজ করলে মানে সানন্দারও যদি ভালো লেগে থাকে সঙ্গে সঙ্গে তো আর কোনো ডিসিশনে আসা যায় না, একটু সময় চায় মেয়েরা। তা বলে যে ঠিক আছে আমাকে কটা দিন টাইম দিতে হবে, তারপরে আমি জানাতে পারবো। তা এইরকমভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে সানন্দাও বুঝিয়ে দেয় যে ওরও রাজীবকে পছন্দ। এবার ওদের যে বন্ধুত্বটা সেটা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হলো। এবার প্রেমের সম্পর্কে পরিণত হলে যা হয়, ওর সঙ্গে একটুখানি বেশি টাইম কাটানো, ওর সঙ্গে আলাদা করে একটু ঘুরতে যাওয়া, বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার হচ্ছে। তা এরকমভাবে বেশ অনেকগুলো দিন কাটে। এবার সানন্দা কি করে, সানন্দা কিন্তু এই রাজীবের সাথে ওর যে সম্পর্কটা, এই ব্যাপারটা কিন্তু ওর মানে বাড়ির লোকজনকে জানতে দেয়নি, ওটাকে সে গুহ্যই রাখে। তো যাই হোক, তা এবার এরকমভাবে ঘোরাঘুরি চলতে চলতে একদিন রাজীব আর সানন্দা একটা জায়গায় ঘুরতে যায়। এবার রাজীবের বাইক ছিল, ঘুরতে গিয়ে সেখানে সারাটা দিন তারা স্পেন্ড করে সন্ধ্যের দিকে ওরা বাড়ি চলে আসে।
এবার বাড়ি চলে আসার পর মানে মোটামুটি সানন্দা ওর বাড়িতে ঢুকে যায় 7টা থেকে 7:30টার মধ্যে। এবার বাড়িতে ঢুকে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ইভিনিং স্ন্যাক্স খেয়ে এবার একটু বই খাতা নিয়ে বসতে যাবে। এবার সানন্দার যে ঘরটা সেটা লাগোয়া একটা লম্বা টানা বারান্দা ছিল। হঠাৎ করে সানন্দার মনে হলো যে ওই বারান্দায় কেউ যেন চলে ফিরে বেড়াচ্ছে। আচ্ছা। একটা পায়ের আওয়াজ, কারোর একটা উপস্থিতি, এবং ওই বারান্দাটাতে সানন্দা ছাড়া আর অন্য কারোর আসার কথা নয়, কারণ ওই বারান্দাটা ওর ঘরের সঙ্গেই অ্যাটাচড। অন্য কেউ ওই বারান্দায় যেতে পারবে না, যেতে গেলে ওর ঘর হয়ে মানে ওর ঘর পেরিয়ে যেতে হবে। এবারে মা বা বাবা কেউই তো আসেনি, সানন্দার একটা বোনও আছে, কেউই আসেনি, কিন্তু তাও মনে হচ্ছে যেন বারান্দায় কেউ হাঁটাচলা করছে। এবার সানন্দার একটু ডাউট হলো। সানন্দা কি করলো, উঠে দরজা খুলে বারান্দায় গেল, কিন্তু বারান্দায় কাউকে দেখতে পেল না। ও আবার ঘরের মধ্যে চলে এলো। ঘরের মধ্যে এসে যখন আরও কিছুক্ষণ বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছে, হঠাৎ ওর নাকে একটা গন্ধ আসে। এটা হচ্ছে একটা পারফিউমের গন্ধ। এই পারফিউমটা রাজীব ইউজ করে। এই গন্ধটা কিন্তু সানন্দার খুব পরিচিত গন্ধ। রাজীবের পারফিউমের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, ঠিক আছে? তা এই পারফিউমের গন্ধটা সানন্দার খুব পরিচিত গন্ধ, কারণ রাজীব যখনই কলেজে আসে বা ওর সঙ্গে মিট করে বা যখনই কোথাও যায় এই পারফিউমটাই কিন্তু ইউজ করে। এমনকি এই যে আজকে সারাটা দিন রাজীবের সঙ্গে স্পেন্ড করে ও যে বাড়ি ফিরেছে, রাজীব ওকে বাইকে করে ড্রপ করে দিয়েছে, ওর কিন্তু ওই পারফিউমটাই মাখা ছিল, ওই গন্ধটা নাকে এসে লাগছে। এবার সানন্দা একটু চিন্তা হলো যে এই পারফিউমটা কেন এখানে, এই গন্ধটা কেন এখানে আসবে, তাহলে কি রাজীব কোনোভাবে আমাদের বাড়িতে এলো? কারণ এই চিন্তাটা কেন হলো সানন্দার, কারণ বেশ অনেক দিন ধরে ওর আর রাজীবের মধ্যে একটা কথাবার্তা হচ্ছিল যে আমরা আমাদের সম্পর্কটা বাড়িতে জানিয়ে দিই। সানন্দাও বলেছে যে আমি আমার মা বাবাকে না জানিয়ে কিছু করি না, আর রাজীবও বলেছে যে ঠিক আছে আমিও আমার মা বাবাকে জানাবো, কিন্তু আমার মনে হয় এটা জানানোর সঠিক সময় নয়, কারণ আমরা দুজনেই এখন স্টুডেন্ট, পড়াশোনা করছি, কেউই নিজের পায়ে দাঁড়ায়নি। আমি চাইছি যে মোটামুটি কলেজটা কমপ্লিট হলে যখন আমি অন্তত একটা চাকরি পেয়ে যাব তখন আমি আমার এই সম্পর্কের কথাটা বাড়িতে জানিয়ে দেবো। এখন আমি জানাতে চাই না, কারণ আমার মা বাবা দুজনেই খুব স্ট্রিক্ট এই সব ক্ষেত্রে অন্তত। তো যাই হোক, নিজেদের মধ্যে একটা মিউচুয়াল কথাবার্তা হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুজনেই রাজি হয়েছে তাতে। কিন্তু সানন্দার ডাউট হলো যে তাহলে কি এইবার এই যে আজকে বেরিয়েছিল ওরা ওই দিনটাতে, ওই দিন মাঝে মধ্যেই কিন্তু এই টপিকটা, এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে কিন্তু একটা কথাবার্তা, একটা আলাপ আলোচনা হয়েছে। তা তখন সানন্দার মনে হলো যে তাহলে কি রাজীব নিজের মত বদলে আমাদের বাড়িতে হঠাৎ করে চলে এসছে আমার মা বাবাকে ব্যাপারটা জানানোর জন্য। তো এরকম নানান রকম ব্যাপার ভাবছে, কিন্তু কাউকেও দেখতে পাচ্ছে না, ঠিক আছে? রাজীবের পারফিউমের গন্ধ পাচ্ছে, কারোর একটা উপস্থিতি অনুভব করছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। এইবার ওর মনঃসংযোগটা বারবার করে মানে বিঘ্ন ঘটছে পড়াশোনায়। ও আবার বারান্দায় গেল সানন্দা। বারান্দায় যাওয়ার পর ওর একদম পরিষ্কার মনে হলো যে বারান্দাটাতে কেউ আছে। বারান্দাতে বেশ কতগুলো জিনিস রাখা ছিল, সেই জিনিসগুলো টুপটাপ করে পড়তে শুরু করলো। একটা বালতি রাখা ছিল, ঠিক আছে? সেই মানে বালতিটা রাখা ছিল কীরকম, মানে ঘরের মধ্যে একটা এসি ছিল, সেই এসির যে আউটার ইউনিটটা মানে যেটা দিয়ে অনেক সময় জল টল পড়ে, সেইটার তলায় বালতিটা রাখা ছিল। মনে হলো যেন বালতিটাকে কেউ সরিয়ে দিচ্ছে বা বালতিটাকে সরানোর আওয়াজ হচ্ছে, এরকম বালতিটা নড়ছে। এইবার সানন্দা দাঁড়িয়ে একটু মানে দাঁড়িয়ে রয়েছে, একটু একটু ভয় পাচ্ছে। হঠাৎ ওর মনে হলো ওর কানের কাছে কেউ ওর নাম ধরে ডাকছে, এবং সেই কণ্ঠস্বরটা মনে হলো যেন রাজীবের। কণ্ঠস্বরটা যেন মনে হলো রাজীবের। এইবার এটাতে সানন্দা একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে এসছে, এসে মোবাইলটা নিয়ে রাজীবের নাম্বারটা ডায়াল করেছে। নাম্বারটা বলছে তখন নট রিচেবল, নাম্বারটা নট রিচেবল, নেটওয়ার্কের বাইরে। এইবার ও তো আর পড়াশোনায় মন দিতে পারছে না, কোনোভাবেই কিছু হচ্ছে না। হঠাৎ ওর মনে হলো ওর যে ঘরের যে দরজাটা,
সেই দরজাটা হালকা করে একটুখানি খুললো, খুলে আবার বন্ধ হলো, কেউ যেন ঘরের মধ্যে প্রবেশ করলো। এবার ওর ঘরে একটা আলমারি রাখা ছিল, একটা কাঠের ওয়ার্ড্রোবের মতো। সেই আলমারিটার পাশে বেশ কিছুটা জায়গা, একটা ফ্রি স্পেসের মতো রয়েছে। ওই জায়গা থেকে মনে হলো কেউ যেন উঁকি মেরে ওকে দেখছে, এবং ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে একবারে কয়েক সেকেন্ডের জন্য আর কি, ওর মনে হলো যেন রাজীবকেও দেখতে পেল। ওর মনে হলো রাজীবকেও দেখতে পেল। ও আবারও ফোন করলো। ফোনে কিন্তু সেই একই কথা বলছে যে নেটওয়ার্ক নট অ্যাভেলেবল। এরকম করে প্রায় 2-2.5 ঘন্টা কাটলো এই ডামাডোলের মধ্যে। নিয়ে তারপর ডিনার টাইম হয়েছে। এবার ডিনার টাইমে সানন্দাদের বাড়িতে যেটা হয় যে পুরো পরিবার একসাথে টেবিলে বসে ডিনার করে। ডিনার করে ও ঘরের মধ্যে গেছে, রাত্রে শোবে, ও একাই শোয়ে। সারাটা রাত ধরে ওর ঘরের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স চলেছে, এবং যখন রাত প্রায় শেষের দিকে, মানে 4টে 4:30 বেজে গেছে, একটু একটু করে ভোরের আলো ফুটছে, তখন সানন্দার একটু চোখটা লেগে এসেছিল। সারা রাত ধরে নানান রকম উপদ্রব কিন্তু ঘরের মধ্যে চলেছে। খুটখাট আওয়াজ, বারান্দায় আওয়াজ, বাইরে থেকে মনে হচ্ছে যে জানলাটাতে কেউ নক করছে, বারান্দার দরজাটা একবার কোনো কারণ ছাড়া খুলে আবার বন্ধ হয়ে গেল, এরকম নানান রকম ব্যাপার ঘটছে। কিন্তু এবার এই করতে করতে সানন্দার একটু চোখটা লেগে এসেছিল একদম শেষ রাত, মানে ভোর রাতের দিকে। এইবার ওই 4:30 পৌনে 5টা যখন বাজে, তখন একটা শব্দে আবার সানন্দার ঘুমটা ভেঙে গেল। ওর স্পষ্ট মনে হলো ঘরে একটা 0 পাওয়ার জ্বলছিল, মানে খুবই আবছা একটা আলো। ওর স্পষ্ট মনে হলো ও মানে খাটে যেদিকে পা দিয়ে শুয়েছে, ওর পায়ের ঠিক কাছটাতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। ওর পায়ের ঠিক কাছটাতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। এবার ছায়ামূর্তি মানে তার একটা আউটলাইন দেখা যাচ্ছে, কিন্তু আউটলাইনটা দেখে সানন্দা মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারছে যে ওটা রাজীব। আচ্ছা, ওটা রাজীব। এবার একদম রাজীবেরই কণ্ঠস্বরে কেউ যেন বলে উঠল সানন্দাকে যে তুই কি আমার সঙ্গে আসবি? এবার সানন্দা এইটা ঘটাতে কিন্তু খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ও ধর্মরিয়া খাটের ওপরে উঠে বসেছে। ঠিক তখনই ধীরে ধীরে ওই ছায়ামূর্তিটা কিন্তু অদৃশ্য হয়ে যায়। এইবার পরের দিন সকালবেলা সানন্দার কলেজ স্টার্ট হয় মোটামুটি 11:30 পৌনে 12টা এরকম টাইম থেকে। তা সকালবেলায় উঠেছে, রাতে যেহেতু একটু ভালো করে ঘুম হয়নি, সানন্দা এমনিতে আর্লি রাইজার, কিন্তু সেদিন মোটামুটি 8:30 পৌনে 9টা অবধিও ঘুমিয়েছে, যেহেতু রাতে ঘুমটা ডিস্টার্বড হয়। এবারে সকালবেলায় যখন ওর ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার পর সাধারণত যা করে ও একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত টাত মেজে একটু হট ড্রিঙ্কস খাওয়া এগুলো করছে। হঠাৎ করে ওর মোবাইলটা বেজে উঠেছে। মোবাইলে দেখছে ওদেরই গ্রুপে, ওদেরই যে ফ্রেন্ডদের যে গ্রুপটা, সেখানে আরও একটি মেয়ে ওকে ফোন করেছে, করে বলছে যে তুই ইমিডিয়েটলি চলে আয়, রাজীবের একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এইবার এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, রাজীব আর সানন্দা আগের দিন যে বেরিয়েছিল, সারাটা দিন যে স্পেন্ড করেছিল, এই কথাটা রাজীব এবং সানন্দা কাউকেই জানায়নি। সানন্দা ওর বন্ধুদেরকে জানায়নি, বন্ধু বলতে তো সব কমন ফ্রেন্ড, রাজীবও জানায়নি। অর্থাৎ ওরা একটা অজুহাত দিয়ে সেদিন কলেজে আসেনি। দুজনে দু রকমের কথা বলেছে যে আমরা কলেজে আসবো না, কিন্তু ওরা যে একসাথে বেড়াতে যাবে, ঘুরতে যাবে, এই আন্দাজ কারোরই ছিল না। এইবার এইটা শুনে তো সানন্দার মাথায় একেবারে বাজ পড়েছে। ও সঙ্গে সঙ্গে ছুটেছে। এবার একটা জায়গা বলে দিয়েছিল যে যেখানে ভর্তি, রাজীব ভর্তি, মানে রাজীবের যে বেস্ট ফ্রেন্ড যে ছেলেটা, সে খবরটা ওই বন্ধুদের গ্রুপে দেয়। ও ওই একই কলেজে পড়ে কিন্তু, আর রাজীবেরই পাড়াতেই থাকে। এবার যেই হসপিটালে রাজীবকে অ্যাডমিট করা হয়, সেখানে সানন্দা গিয়ে পৌঁছে দেখে যে ওর সমস্ত বন্ধুবান্ধব ওখানে আগে থেকেই উপস্থিত হয়েছে। এবার ওরা যায় যেখানে রাজীবকে অ্যাডমিট করা আছে। এবার ওখানে গিয়ে জানতে পারে যে
রাতের দিকেই রাজীব এক্সপায়ার করেছে, আচ্ছা, মারা গেছে। এবং সানন্দা বেশ ভালোভাবেই বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের টাইম যেটা বলা হয়েছে সেই টাইমে ওকে বাইকে করে ড্রপ করে রাজীব কিন্তু বাড়ির দিকেই ফিরছিল, ওই টাইমেই অ্যাক্সিডেন্টটা হয়। এইবার তাহলে দেখো একটা কথা বলি, রাজীব কখন মারা গেছে আমরা কেউ জানি না, মানে তার মৃত্যুর এক্স্যাক্ট টাইমটা কেউ বলতে পারেনি, কিন্তু বাড়ি ফেরার মোটামুটি 1-2 ঘন্টা পর থেকে সানন্দার মনে হচ্ছিল যেন রাজীব ওর বাড়িতে এসছে। এইখানে একটা কনসেপ্ট আছে, আচ্ছা, এটাকে বলা হয় পোস্টমর্টম গোস্ট। অন্তত ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা বলে, মানে মৃত্যুর আগে, মানে কিছু কিছু সময় আগে বা মৃত্যুর কিছু সময় পরে সেই ব্যক্তির আত্মা বা বিদেহী তার প্রিয়জনের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে দেখা করতে আসে। ঠিক আছে, এরকম অনেক ঘটনা শোনা যায়। তা এটা নিয়ে তুমি যদি চাও তো আমরা এই ঘটনার পরে একটু আলোচনা করতেও পারি। তো যাই হোক, এইবার সানন্দা তো কান্নাকাটি এরকম নানান রকম শুরু করেছে, কিন্তু ওর সঙ্গে যে রাজীবের সম্পর্কটা গড়ে উঠেছিল, প্রেমের সম্পর্কটা গড়ে উঠেছিল, সেইটা ও কাউকেই জানতে দেয়নি। এইবারে কি হলো, এই যে ঘটনাটা ঘটলো, আমরা জানি যে অপঘাতে মৃত্যু হলে পরে অ্যাক্সিডেন্টাল ডেথ, 3 দিনের মাথায় শ্রাদ্ধাদি করতে হয়, কাজকর্ম করতে হয়। এইবার সানন্দা কাজটার যখন মিটে গেল, সানন্দা এবার কনস্ট্যান্ট নাকি ওর মনে হয় যে রাজীব ওকে ফলো করে। ও যেখানেই যাক না কেন, ও কোচিংয়ে যাক, ও বাড়িতে থাকুক, ও কলেজে যাক, ও যেখানেই যাক না কেন, রাজীব ওকে ফলো করে এবং রাজীব ওকে দেখা দেয়। আর দেখা দেওয়াটা এতটাই নাকি ভয়ঙ্করভাবে দেখা দেয় রাজীব, যে সানন্দার রীতিমতো কিন্তু ভয় করে এবং প্রচণ্ড রকম একটা অস্বস্তি বোধ হয় ওর মধ্যে। মানে ভয় করে, আমি এইভাবে বলছি ঠিকই খুব ক্যাজুয়ালি, কিন্তু ভয়টাও হয়তো এখানে একটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যাবে। মানে খুবই ভয়ঙ্কর। ও কতগুলো ঘটনা বলল, যেমন ধরো কলেজে ক্লাস চলছে, সবাই বসে ক্লাস করছে, সানন্দাও করছে, করতে করতে ওর হঠাৎ মনে হলো যে ক্লাসরুমে ঢোকার যে দরজাটা তার একদম কর্নারে রাজীব দাঁড়িয়ে রয়েছে এবং সেই ওই রকম রূপে মানে অ্যাক্সিডেন্ট হলে পরে মানে যেরকম অবস্থা হয় একজন মানুষের, কপাল টপাল ফেটে রক্ত পড়ছে, হ্যাঁ, মুখটা পুরো রক্তে লাল হয়ে গেছে, এই দিকে কাটা ওই দিকে কাটা, ওই রকম টাইপের একটা লুকস নিয়ে রাজীব কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং এই দৃশ্যটা ও বারবার করে যেখানে সেখানে দেখতে পাচ্ছে, ওর বাড়িতে দেখতে পাচ্ছে, ওর কোচিংয়ে দেখতে পাচ্ছে, কখনো কোনো নির্জন গলি দিয়ে, মানে ওর বাড়িতে ঢোকার যে গলিটা, সেই গলিটা খুবই কাম অ্যান্ড কোয়াইট, তো ওই গলির মধ্যে কোথাও দেখতে পাচ্ছে। হ্যাঁ, ওদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে, একটা নতুন বিল্ডিং উঠছে, সেইখানে মাঝে মধ্যে দেখতে পাচ্ছে। এরকম নানান রকম জায়গায় রাজীবকে সানন্দা দেখতে পাচ্ছে এবং রাজীব ওকে একটাই কথা বলছে যে আমার সঙ্গে আয়, টানছে আমার সঙ্গে আয়। এই করতে করতে এইবার কি হলো, সানন্দা যখন বাড়িতে থাকে, তো মানে ধরা যাক একা রয়েছে, পড়াশোনা করছে বা একটু রেস্ট নিচ্ছে, বিশেষ করে রেস্ট নেওয়ার টাইমগুলোতে ওর মনে হয় যেন রাজীব ওর পাশে এসে বসেছে এবং ওর গায়ে হাত পায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছে। এই স্পর্শটা কিন্তু সানন্দার খুব পরিচিত, এটা রাজীবেরই যে হাতের স্পর্শ সেটাও বুঝতে পারছে। এবং সব সময় ওই পারফিউমের গন্ধ, তারপর একটা মৃতদেহ যদি পচতে শুরু করে, ডিকম্পোজ হতে শুরু করে, তার যে একটা বিশ্রী কটু গন্ধ, সেই গন্ধ, এরকম টাইপের বিভিন্ন রকমের গন্ধ, তারপর সিগারেটের গন্ধ মাঝে মধ্যে আসে। এই যে জিনিসগুলো আমি বলছি, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। মানে একটা প্রেত যখন কোথাও থাকে, কোনো একজন ব্যক্তির বিদেহী, সেই ব্যক্তি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত,
তার গন্ধ অনেক সময় কিন্তু পাওয়া যায় তার উপস্থিতিতে। মানে সে যে সিগারেটটা খেত তার গন্ধ হতে পারে, সে যে পারফিউমটা মাখতো তার গন্ধ হতে পারে, সে যে তোমার কি বলবো, অনেক সময় অনেক কিছু মানুষ মাখে টাকে না, যার একটা গন্ধ হয়, সেই জিনিসগুলো হতে পারে এরকম। বা কারোর ধরো কোনো একটা নেশা আছে, পানের নেশা, কারোর পান মশলা খাওয়ার নেশা, সেই গন্ধগুলো, এগুলো কিন্তু হয়। এগুলো কিন্তু মানে প্রেতের উপস্থিতির বা কোনো একজন বিশেষ কোনো ব্যক্তির প্রেতের উপস্থিতির একটা মানে খুব বড় একটা লক্ষণ এবং বড় একটা প্রমাণও বলতে পারো। যাই হোক, তা এরকমভাবে চলছে। চলতে চলতে এইবার সানন্দার মধ্যে এই পরিবর্তনগুলো আসা শুরু হয়েছে। ওর নিজেরই মনে হচ্ছে যে ওর এনার্জিটা ড্রেন আউট হয়ে যাচ্ছে। এইবার ও আর থাকতে না পেরে ওর বাবা মাকে পুরো ঘটনাটা খুলে বলেছে। রাজীবের সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল, এই সেই নানান রকম ব্যাপার। তারপরে এই অ্যাক্সিডেন্টের পর থেকে, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্টের রাতেই রাজীব ওর সাথে দেখা করতে আসে, কিন্তু সেটা অতটা ক্লিয়ারলি হয়ে ওঠে না, কারণ তখন ও এই ব্যাপারটা জানতো না যে রাজীব অলরেডি মারা গেছে, মৃত। পরের দিন জানতে পারে। তা এই ব্যাপারগুলোর পর থেকে রাজীব যে ওকে বারবার করে উত্ত্যক্ত করছে, মানে রাজীবের বিদেহী ওকে যে বারবার করে উত্ত্যক্ত করছে, এই ব্যাপারটা ও আর পারছে না এ করতে। এইবার এইটা শোনার পর তো মা বাবা দুজনেরই মাথায় হাত। এবার সানন্দার যিনি মা, তিনি এই সমস্ত ব্যাপারে প্রচণ্ড রকম বিশ্বাস রাখেন, কিন্তু বাবা আবার হচ্ছে পুরো বিপরীতধর্মী। মানে তিনি আবার এই সমস্ত মানেন না। ভূত তো দূরের কথা, মানে ঈশ্বরেও বিশেষ একটা কোনো বিশ্বাস নেই ওনার। তো যাই হোক, তা ওর বাবা প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে সাইকোলজিস্টের শরণাপন্ন হন। তা সাইকোলজিস্টকে দেখানো হয়, সিটিং হয়, পর কাউন্সেলিং চলে, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয় না। অর্থাৎ সানন্দার ব্যবহারে কোনো রকম পরিবর্তন হয় না, এবং ও বারবার দাবি করতে থাকে যে রাজীব ওকে টানছে, রাজীব ওকে টানছে, বারবার করে ওকে ওর কাছে ডাকছে, ওর নিজের কাছে ডাকছে। আমি আর এটা সহ্য করতে পারছি না। এবার কি হয়, ইন দ্য মিনওয়াইল সানন্দা প্রায় 2 থেকে 3 বার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছে, কিন্তু ভাগ্য খুবই ভালো, সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েও করতে পারেনি, ও ব্যর্থ হয়েছে এবং বারবার ওকে ফিরে আসতে হয়েছে। তো এরকমভাবে চলছে। এই করতে করতে যখন দেওয়ালে একদম পিঠ থেকে যাওয়ার জোগাড়, তখন ওর বাবার লাস্টে গিয়ে মনে হলো যে ঠিক আছে, অনেক তো কাউন্সেলিং, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, ওষুধ খাওয়া, এই অবধি চলে গেছে ব্যাপারগুলো। তা অনেক কিছুই তো হলো, কোনো কিছু করেই কিছু হলো না লাভ। এইবার আমি তাহলে একটুখানি অন্যরকমভাবে চেষ্টা করি। চেষ্টা বলতে কীরকম চেষ্টা, ওই সানন্দার যে মা, তার এক দূর সম্পর্কের দাদা ছিলেন, মানে বলা যেতে পারে সানন্দার দূর সম্পর্কের মামা। তিনি এই সমস্ত একটু এই টুকটাক সাধনা টাধনা এই ব্যাপারগুলো জানতেন, এই জিনিসগুলোর সাথে তিনি ইনভলভড ছিলেন। তা সেই দাদাকে একদিন খবর দেওয়া হলো। খবর দেওয়ার পর সেই দাদা একদিন ওনাদের বাড়িতে এলেন। বাড়িতে আসার পর খুব ভালোভাবে মানে সানন্দাকে পর্যবেক্ষণ করলেন, ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন। বলার পর এবার ওই পুরো বাড়ি জুড়ে ওই গন্ধটা, একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা কিন্তু প্রেতের উপস্থিতির একটা বিরাট বড় লক্ষণ। এইবারে সানন্দার ওই দুঃসম্পর্কের মামা, যিনি যেই ভদ্রলোক, তিনি যেটা বললেন যে এখানে একটা হোমযজ্ঞ করতে হবে, তা না হলে এই জিনিস কাটানো যাবে না। কারণ যিনি আছেন এখানে সানন্দার সঙ্গে, তিনি কিন্তু প্রচণ্ড রকমের জেদি একজন বিদেহী। তো তিনি সহজে এই স্থান ত্যাগ করবেন না, তাই আমাকে এখানে উগ্র হোম করতে হবে, অর্থাৎ বগলামুখী, ধূমাবতী এবং ছিন্নমস্তা, এই 3টে জিনিসের প্রয়োগ আমাকে করতে হবে, তা না হলে যাবে না। তা ওনারা তখন রাজি হলেন, রাজি হতেই হলো, কিছু তো আর করার নেই, এনার ওপরে বিশ্বাস করতেই হবে। তা তিনি সেই দিন কোনো যজ্ঞ করলেন না, কিন্তু সেই দিন সাময়িকভাবে সানন্দাকে একটু বন্ধন করে দিয়ে গেলেন,
আর একটা ফর্দ তৈরি করলেন, একটা তালিকা তৈরি করলেন যে যজ্ঞতে যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো ওদেরকেই কিনতে হবে। তার একটা লিস্ট তিনি তৈরি করে দিয়ে গেলেন এবং একটা দিনক্ষণ দেখে একটা তারিখ জানিয়ে দিলেন যে অমুক তারিখে অমুক সময়ে আমি এখানে এসে যজ্ঞটা করে দিয়ে যাব, তার জন্য যা যা মূল্য লাগে ওটা আপনারা দিয়ে দেবেন। তা এটা করে তো তিনি ওখান থেকে বেরোলেন। এবার সানন্দাদের বাড়ি থেকে উনি বেশ অনেকটাই দূরে থাকেন, মানে ট্রেনের রাস্তায় ওনার বাড়িটা। তা ওখান থেকে ওনাকে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। পরের দিন সকালে ওই মামা যিনি, তার বাড়ি থেকে একটা খবর আসে যে সেই দিন বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে ভদ্রলোক মারা যান। ট্রেনে করে ফিরছিলেন, ট্রেনের মানে দরজার কাছেই ছিলেন তিনি, ভিড়ের জন্য ভেতরে মানে কম্পার্টমেন্টের ভেতরে অতটা ঢুকতে পারেননি, লোকাল ট্রেন। সেখানে টাল সামলাতে না পেরে ভিড়ে উনি কোনোভাবে পড়ে গিয়ে এমনভাবে মাথায় একটা চোট লাগে যে উনি মারা যান, ওনাকে আর বাঁচানো যায়নি। তার মানে ওদের বাড়িতে যে কাজটা হবে সেই কাজটাতে একটা বাধা পড়ল, একটা ভাঁটা পড়ল। এইবার এই সমস্ত কিছু হলো। এবার হওয়ার পর সেই দিনই রাতে, মানে যখন মানে ঘটনাটা শুনলো ওরা, জানতে পারলো, সেই দিনই রাতে সানন্দা আবারও রাজীবকে দেখতে পেল এবং রাজীব এবারে একদম আক্রমণাত্মক হয়ে উঠেছে। মানে সানন্দা যখন শুয়েছে, সানন্দার মনে হলো যে ওর বুকের ওপর কেউ চেপে বসেছে, ওর গলাটা প্রায় টিপে ধরেছে, ওর দম আটকে আসছে, আর রাজীবেরই কণ্ঠস্বরে কেউ যেন বলছে যে আমাকে তাড়ানোটা এত সহজ হবে না, যেই আসুক না কেন আমি তাকে কিন্তু কাছে ঘেঁষতে দেব না, আমি তাকে কাছে ঘেঁষতে দেব না। তা এই রকম করতে 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 এখন বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। সানন্দার এনার্জি পুরো ড্রেন আউট হয়ে গেছে, প্রচণ্ড রকম খারাপ রয়েছে, ও নানান রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু অদ্ভুত রকমভাবে মেডিকেল টেস্টে কিচ্ছু ধরা পড়ছে না। সে তুমি ব্লাড টেস্ট বলো বা অন্যান্য যা যা টেস্ট করায় ডাক্তাররা, সেই টেস্টগুলোতে কিচ্ছু ধরা পড়ছে না। ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে গেছে যে শরীর এত ভেঙে পড়েছে, মানে শরীর ভেঙে পড়েছে মানে দেখলে পরে ওই যে অ্যানিমিয়া হয় না, যে রক্ত স্বল্পতায় লোকে ভোগে, ওই রকম টাইপের একটা চেহারা হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন একটা ভ্যাম্পায়ারের মতো কোনো একটা এন্টিটি ওর শরীরের মধ্যে থেকে পুরো এনার্জিটাকে ড্রেন আউট করে নিচ্ছে, ওই রকম একটা চেহারা হয়ে গেছে, মানে একদম একদম রোগা যাকে বলে। তো এই করে করে এই অবস্থা হয়েছে। এখনও সানন্দা বারবার করে রাজীবকে দেখতে পায়। সানন্দা বলছে যে এই যে আমি আপনার কাছে এসছি, বাবা মা সবটাই জানেন, ওনারা বললেন না আপনাকে এই কথাগুলো, জানালেন না, কেন জানালেন না আমি জানি না, কিন্তু আমি আপনাকে বললাম এই যে আমি এখানে এসছি, রাজীব কিন্তু এইখানেও আমাকে ফলো করেছে, রাজীব কিন্তু এখানেও আমাকে ফলো করেছে, ও আমাকে বাঁচতে দেবে না। এইবার আমি তো পুরো জিনিসটা শুনে নোট ডাউন করলাম। এবার আমি বুঝতেই পারলাম যে এক্ষেত্রে মানে তন্ত্রের প্রয়োগ ছাড়া আর কোনো প্রয়োগ এখানে হতে পারে না। তো এবার আমি স্বাভাবিকভাবেই আমার সাথে যিনি কাজ করেন আর কি, তার সঙ্গে যোগাযোগ করি। তিনিও পুরো কেসটা শুনে, মানে মেয়েটা যখন বলছিল আমি পুরোটাই রেকর্ড করে নিই, রেকর্ড করে ওটা আমি শান্তনুদাকে পাঠিয়ে দিই। এবার পুরো কেসটা উনি শুনে বলেন যে এটা খুবই জটিল একটা কেস, এখানে প্রয়োগ তো করতেই হবে, কিন্তু আমাকে উনি বলেন যে আপনি নিজে, মানে আমি যেহেতু একটু এঞ্জেল থেরাপি বা এইগুলোর সঙ্গে যুক্ত, আমিও চেষ্টা করছি, আপনিও করুন, আমাকে বলছেন উনি, যে একটু বার করার যে ছেলেটা অ্যাকচুয়ালি মেয়েটাকে কি নজরে দেখত। কারণ এতটাই কি ভালোবাসা যে একদম কাছে টেনে নিতে চাইছে, মানে কি হিসেবে দেখতো, জাস্ট আ ফ্রেন্ড, নাকি শারীরিকভাবে আকৃষ্ট ছিল,
নাকি কীরকম, কি ওদের মধ্যে সম্পর্কটা কীরকম ছিল, আপনি একটু বার করার চেষ্টা করুন, আমিও করছি। এইবার শান্তনুদা সাধারণত তন্ত্রের সাহায্যে বা আসনে বসে বিভিন্ন রকম মেডিটেশনের সাহায্যে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন। আমিও এঞ্জেল থেরাপি দিয়েই করি, কিন্তু সেদিন আমার মনে হলো যে এঞ্জেল থেরাপি দিয়ে না করে আমি যদি ব্যাপারটা একটু অন্যরকমভাবে জানার চেষ্টা করি, যে এদের মধ্যে মানে ছেলেটা মেয়েটাকে কি নজরে দেখতো, তাহলে কেমন হয়। তা করতে গিয়ে আমার একটা উপায়ের কথা মনে পড়লো, সেটা হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম ডাউজিং এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো প্রশ্নের উত্তর তুমি বার করতে পারবে, যে কোনো প্রশ্ন। অবশ্যই তোমার তার জন্য একটা সাধনার প্রয়োজন আছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না এখানে। এবং এই পেন্ডুলাম ডাউজিং নিয়ে চারদিকে কত যে ভুলভাল তথ্য ছড়িয়ে আছে এবং মানুষকে যে কতখানি ভুল বোঝানো হচ্ছে, সেটাও আমি আজকে একটুখানি আলোচনা করব ঘটনাটাকে বলে নেওয়ার পর। এইবার পেন্ডুলাম ডাউজিং আমি যখন করি, দেখো বিভিন্ন রকমের ইনফরমেশান তো মানুষের দরকার পড়ে। কারোর হয়তো জানতে ইচ্ছে হলো যে তার ব্যবসায় প্রফিটটা আবার কবে থেকে হবে, কারোর জানতে ইচ্ছা হলো যে সে কবে গাড়ি কিনতে পারবে, কেউ হয়তো জানতে চাইলো যে সে একটা চাকরিতে জয়েন করবে, সেখানে তার মান্থলি স্যালারি কত হবে। এবার কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর কিন্তু তুমি অ্যাস্ট্রোলজি দিয়ে বার করতে পারবে না। অ্যাস্ট্রোলজি দিয়ে তুমি টাইমিংটা বলতে পারবে যে এই ঘটনাটা এই টাইমে ঘটবে, কিন্তু তুমি এক্স্যাক্ট কত টাকা মাইনে পাবে বা তুমি লটারিতে কত টাকা জিতবে বা তুমি এরকম বিভিন্ন স্পেসিফিক কিছু উত্তর, সেই ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি থেকে কিন্তু বলা যায় না। বা ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার কাছে একজন ব্যক্তি এলো, তার চেনা পরিচিতের যে রেঞ্জটা, যে পরিধিটা, সেটা অনেক দূর অবধি বিস্তৃত। এবার সেখানে অনেক মানুষ আছে, কে ওনার সম্পর্কে কীরকম ধারণা পোষণ করে এটাও তুমি কিন্তু, বা কে শত্রুতা করছে এটাও তুমি কিন্তু পেন্ডুলাম দিয়ে বুঝতে পারবে। তো এবার এই যে বিভিন্ন যে প্রশ্নগুলো, জিজ্ঞাসাগুলো, তার জন্য আলাদা আলাদা আমি কি করি, চার্ট বানানো থাকে। চার্ট মানে কিন্তু এখানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট না, ডাউজিং চার্ট। ডাউজিং চার্ট একটু অন্যরকম হয়। এবার সেই ডাউজিং চার্টটাকে সামনে রেখে আমি পেন্ডুলামটাকে সেন্টার পয়েন্টে ধরে পেন্ডুলামকে প্রশ্ন করি, পেন্ডুলাম আমাকে উত্তর দেয়। এইবার আমি একটা রিলেশনশিপ ডাউজিং চার্ট তৈরি করেছিলাম। রিলেশনশিপ ডাউজিং চার্ট মানে হচ্ছে, মানে ধরো একটি মেয়ে আমার কাছে এসছে, তার একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে, সে এবারে জানতে চায় আমার কাছে যে ছেলেটা কি আদৌ ওর প্রতি লয়াল, এবার ছেলেটা ওকে কি নজরে দেখছে, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড, নাকি সেক্সুয়ালি ওর প্রতি অ্যাট্রাক্টেড, নাকি ওর টাকা পয়সার প্রতি অ্যাট্রাক্টেড, নাকি সোলমেট, নাকি অন্য কিছু, এরকম টাইপের নানান রকম জিনিস করা থাকে। এবার যেটা সঠিক উত্তর, পেন্ডুলাম সেই দিকেই ঘুরবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এইবার এই মেয়েটির ক্ষেত্রে আমি সেম জিনিস অ্যাপ্লাই করি, যে এই যে রাজীব বলে যে ছেলেটা, এ সানন্দাকে কি নজরে দেখে। এবার ওখানে অনেক অপশান রয়েছে, পেন্ডুলাম যে কোনো একটা দিকে মুভ করবে, যেদিকে মুভ করবে সেটাই সঠিক উত্তর। পেন্ডুলাম দেখে মুভ করছে টুইন ফ্লেমের দিকে। টুইন ফ্লেম শুনেছো এর আগে কখনো? বলছি, টুইন ফ্লেমের দিকে মুভ করছে। এইবার এই জায়গাটাতে আমি 3 থেকে 4 বার সেম রিডিং পেলাম পেন্ডুলামের মাধ্যমে, সেম রিডিং, প্রত্যেকবার ওটা টুইন ফ্লেমের দিকে গেছে। টুইন ফ্লেম মানে হচ্ছে, এই কনসেপ্টটা খুব অদ্ভুত একটা কনসেপ্ট। দুটো আলাদা আলাদা দেহে একই আত্মা বিরাজ করছে। আলাদা আলাদা দেহে একই আত্মা যখন বিরাজ করে তখন সেটাকে বলা হয় টুইন ফ্লেম। মানে একটা আত্মা তো একটা দেহ পাবে, এবার একটা স্পিরিট যখন একটা দেহ পাচ্ছে, মানে সে তো একটাই দেহ পাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হয়, এই যে স্পিরিটটা বা এই যে এনার্জিটা, স্পিরিট মানে কি চেতনা, একটা এনার্জি, এই এনার্জিটা দুটো ভাগে স্প্লিট আপ হয়ে দুটো আলাদা আলাদা দেহে ঢুকছে।
মানে দুটো আলাদা আলাদা জন্ম লাভ করছে। ব্যাপারটা বুঝেছো? এইটাকে বলা হয় টুইন ফ্লেম। এবার যখনই এই টুইন ফ্লেমের ব্যাপারটা আসে, মানে একই আত্মা দুটো আলাদা দেহে, তখন এই দুটো আলাদা ব্যক্তির মধ্যে, আত্মা তো এক, দেহ আলাদা হলো, আত্মা এক, এই দুই ব্যক্তির মধ্যে তখন চূড়ান্ত রকমের একটা পারস্পরিক টান তৈরি হয়, একটা পারস্পরিক টান তৈরি হয়। এবং এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, টুইন ফ্লেম মানেই যে তারা প্রেমিক প্রেমিকা হবে এমন কিন্তু কোনো মানে নেই, এমন কিন্তু কোনো মানে নেই। এক্ষেত্রে প্রেমিক প্রেমিকা হয়েছিল ঠিকই, কিন্তু জেনারেলি টুইন ফ্লেম মানেই যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে বা লাভার্স হবে তা কিন্তু নয়। যে কোনো সম্পর্কে টুইন ফ্লেম হতে পারে, দুই বন্ধু হতে পারে, দুই বান্ধবী হতে পারে, বাবা ছেলে হতে পারে, মা ছেলে হতে পারে, বাবা মেয়ে হতে পারে, মা মেয়ে হতে পারে, দুই ভাই হতে পারে, দুই বোন হতে পারে, ভাই বোন হতে পারে। যে কোনো রিলেশনে এই টুইন ফ্লেমের কনসেপ্টটা কিন্তু আসতে পারে। কিন্তু এই ব্যাপারটা যদি থাকে তাহলে একের সাথে অপরের একটা বিরাট বড় একটা মারাত্মক রকমের টান থাকবে এবং তারা বারবার করে এক হওয়ার চেষ্টা করেও কিন্তু হতে পারে না। মানে এটা বলতে পারো একটা ইউনিভার্সের পানিশমেন্ট এক ধরনের, মানে একটা কষ্ট দেওয়ার একটা খেলা বলতে পারো। ঠিক আছে? তো যাই হোক, তা এই ব্যাপারটা আমি লক্ষ্য করলাম, করে আমি এবার শান্তনুদাকে একটা ফোন করি যে শান্তনুদা, এই কেসটা কিন্তু একদম অন্য রকম, এখানে আমার মনে হয় না এই দশমহাবিদ্যার কোনো হোম যজ্ঞ দিয়ে কিছু করা যাবে, কারণ একই তো আত্মা, আমি কি করে একজনের সঙ্গে আরেকজনকে মানে আমি সরিয়ে দেব? এটা করাটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার হবে। আপনি ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে দেখুন, একটু ভেবে দেখতে হবে। আমার মনে হয় না যে ব্যাপারটা খুব একটা সহজলব্ধ একটা কোনো জিনিস হবে। তো শান্তনুদা আমাকে বলছেন যে হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমিও গতকাল রাতে যখন আসনে বসি, আমিও নানান রকমের ইন্ডিকেশন পাই যে এই কাজটা হাতে নেওয়াটা আমাদের ঠিক হবে না। আপনি বরং একটা কাজ করুন, আপনি এঞ্জেল থেরাপির মাধ্যমে যতটুকু করা সম্ভব ততটুকু করে দিন, তার বাইরে আর কিছু করতে যাবেন না। তা আমি তখন ওনাদের সঙ্গে যোগাযোগ করি, তা ওনাদেরকে বোঝাই ব্যাপারটা, বোঝানোর পর ওনারা বুঝলেন। এবার আমি এঞ্জেল থেরাপি ওই সানন্দাকে শেখাই এবং বিশেষ করে আমি ফোকাস করি হচ্ছে এঞ্জেল থেরাপিতে কর্ড কাটিং বলে একটা ব্যাপার আছে। কর্ড কাটিং মানে তুমি যেই জিনিসগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড, একটু নেগেটিভ ওয়েতে, পজিটিভভাবে ইনফ্লুয়েন্সড হলে তো কোনো কথাই নেই, কিন্তু ধরো তুমি যেই জিনিসগুলোর দ্বারা নেগেটিভলি ইনফ্লুয়েন্সড, মানে সেটা তোমার কোনো বন্ধু হতে পারে, সেটা তোমার কোনো বান্ধবী হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, আবার কোনো ঘটনাও হতে পারে, আবার এই স্পিরিটও হতে পারে। তা যেই জিনিসগুলো তোমাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে, মানে প্রভাবিত করছে, তুমি সেইগুলোর সঙ্গে নিজের কর্ড কাটিং করতে পারো। মানে কর্ড মানে এখানে একটা কর্ড মানে আমরা জানি একটা তার, যেটা দুটো জিনিসকে জোড়ে কর্ডের মাধ্যমে। সেই কর্ডটাকে মানে এই যে ঘটনাগুলো, এই যে ব্যক্তিগুলো যারা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমার ওপর, তারা মনে করা হচ্ছে যে একটা কর্ডের মাধ্যমে এরা আমার সঙ্গে যুক্ত হয়ে আছে। এই কর্ডটাকে এঞ্জেলদের পাওয়ারকে কাজে লাগিয়ে কাট করে দিতে হয়, যাতে ওদের নেগেটিভ এফেক্টটা আমার শরীরের ওপর না পড়ে আর আমি যাতে তার দ্বারা ইনফ্লুয়েন্স না হই বা অসুস্থ না হয়ে পড়ি। এটাকেই বলা হচ্ছে কর্ড কাটিং। এবার এই কর্ড কাটিংটার ওপর আমি ওই সানন্দাকে ফোকাস করতে বলি। এবার আমার কথা মতো, আমার গাইডেন্স মেনে ও প্রত্যেক দিন মেডিটেশনে বসে, কিন্তু মেডিটেশনে বসলে ও নানান রকমভাবে বাধাপ্রাপ্ত হয়। ওর মনে হয় যে বারবার ওকে কেউ যেন একটা দেখছে। মেডিটেট করার টাইমে ওর মনে হয় ওর আশেপাশে কেউ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, চলে ফিরে বেড়াচ্ছে। রাজীবের ওই গন্ধগুলো, হ্যাঁ,
কখনো দুর্গন্ধ, কখনো ওই পারফিউমের গন্ধ, এরকম নানান রকমের গন্ধ কিন্তু ও স্টিল পেত। কিন্তু আমি ওকে বারবার করে বলি যে ফোকাস হারাবে না, করে যাও, করতে করতে ঠিক হয়ে যাবে। এবার আমি পুরোটাই একদম ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছিলাম যে যা হবে হবে। তো এই করতে 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 আলটিমেটলি যেটা মনে হয় যে কট কাটিংটা মানে ভালোভাবেই হলো, এবং ফাইনালি আমি যেটা খবর পেয়েছি লাস্ট ফলো আপ করার টাইমে, যে সানন্দা আগের থেকে অনেকটা বেটার আছে, ওর শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ডেভেলপ করেছে, হেলদি হয়েছে, ও পড়াশোনাতে মনোযোগ ফিরে এসছে, আর আগের মতো অত ভয় পায় না, এবং রাজীবের উপস্থিতি নিয়েও ও আর বিশেষ কোনো মন্তব্য করে না। আচ্ছা, একটু অন্য ধরনের ঘটনা, একদমই অন্য ধরনের, মানে এইরকম টাইপের ব্যাপার আমার কাছে কখনো একই সোলের টুইন ফ্লেমটা কমপ্লিটলি। এই সেগমেন্টে আমি জিজ্ঞেস করবো, কারণ পরের সেগমেন্টের কোয়েশ্চেনগুলো তো আলাদা, আমাদের জামা প্যান্টে করা আছে অলরেডি। তো এই সেগমেন্টে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, যেটা তুমি বললে যে পোস্টমর্টম কি এটা বলছিলে, ঘোস্ট। হ্যাঁ, তো এই বিষয়টা কি? পোস্টমর্টম ঘোস্ট মানে মৃত্যুর মুহূর্তগুলোতে, সেটা কিছুক্ষণ আগেও হতে পারে, কিছুক্ষণ পরেও হতে পারে, সেই ব্যক্তির আত্মা তার প্রিয়জনের সঙ্গে দেখা করতে আসে কোনো না কোনোভাবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এটা খুব শোনা যায় বা শোনা গেছে যে একজন মা, তার ছেলে হয়তো বিদেশে থাকে, হঠাৎ করে সেই মা বাড়িতে রান্নাবান্না করছেন, তার হাজব্যান্ড হয়তো অফিসে গেছেন, বাড়িতে আর কেউ নেই, হঠাৎ তিনি একটা আওয়াজ পেলেন, আওয়াজ পেয়ে বাইরে বেরোলেন, বেরিয়ে এসে দেখছেন যে লিভিং রুমে বা দরজায় ওর ছেলে দাঁড়িয়ে রয়েছে, হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ছেলে কোনো খবর টবর দিয়ে আসেনি, কিন্তু মায়ের কাছে এটাই তো যথেষ্ট যে তার ছেলে এসছে। এবার এসে যেই ছেলেকে বসিয়ে আবার তিনি রান্নাঘরে গেছেন, ফেরত এসে দেখছেন ছেলে নেই। তারপরে তিনি খবর পাচ্ছেন যে বিদেশের মাটিতে ওই দিনে ওই সময় একটা ফেটাল কোনো একটা অ্যাক্সিডেন্টে তার ছেলে মারা যান। এই যে মৃত্যুর আগে বা মৃত্যুর কিছুক্ষণ পরে, একজন মৃত্যুর পরেরটাই বেশি হয়, মৃত্যুর কিছুক্ষণ পরে যখন কোনো বিদেহী তার প্রিয় মানুষকে দেখা দেয়, তখন সেটাকে বলা হয় পোস্টমর্টম ঘোস্ট। আচ্ছা আচ্ছা। আবার সাধকদের ক্ষেত্রে মৃত্যুর আগেও অনেক কিছু ঘটে। হ্যাঁ, সাধকদের ক্ষেত্রে ঘটে, বাট এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমরা মানে সিনেমায় তো দেখেই আসছি একদম, বাট ন্যাচারাল মানে আমাদের দৈনন্দিন জীবনেও শুনে থাকি এরকম ঘটনা, যে ও এদিকে দেখছে মারা গেছে, এদিকে এক জায়গায় দেখা যাচ্ছে বা কেউ একজন দেখতে পেয়েছে। আর বিশেষ করে এটা কাছের মানুষের সাথেই হয়, মানে ওই ব্যক্তি যাকে সব থেকে বেশি ভালোবাসে তার কাছেই আসে এটা, বা কিছু বলার থাকলে আসে। তো এটাই। যাই হোক, এরপর আমরা কর্মফল, পুনর্জন্ম এই নিয়ে ডিসকাস করবো। আমাদের ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের চুলের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, তারিখও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই সেগমেন্টে এবার যাই। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।